আজ কলেজ জীবনের প্রথম দিন। আহা, সে কি আনন্দ লাগতেছে। স্কুল জীবনে থাকতে কতই না ভাবনা ছিল কলেজ লাইফকে ঘিরে। হঠাৎ করে মাথায় কে যেন টোকা মারলো। দেখি আম্মু টোকা দিয়ে বলতেছে, কি রে, খাবারটা শেষ কর। ওহ বুঝলাম। আমি খেতে বসে এসব ভাবতেছি। কি রে, কলেজে যাবি কখন? এই তো কিছুক্ষণ পর। যা, রেডি হয়ে নে তাড়াতাড়ি। ওকে আম্মু, দাঁড়ান, এ সুযোগে আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি অপু, এবার ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে পড়ি। আমার বড় একটা ভাইয়া আছে, যিনি কলেজের টিচার। ভাইয়া বিয়ে করে ফেলেছে, আর একটা ছোট বোন আছে। আর আব্বু আম্মু এ নিয়ে আমাদের সংসার। পরিচয় দিতে দিতে আমার রেডি হওয়া শেষ। এবার গল্পে আসা যাক। আমি রেডি হয়ে ভাইয়ের সাথে কলেজে চলে গেলাম। তারপর ভাইয়া আমাকে আমার রুমটা দেখিয়ে দিয়ে উনি টিচার রুমে চলে গেলেন। আমি রুমটার দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতেছি। হঠাৎ ঠাস করে পড়ে গেলাম। হোমা, পিছল খেয়ে পড়ে যায়নি, মনে হচ্ছে কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়েছি। হোমা, দেখি হীরা বড় চুল, দুধে হালতা গায়ের রং। আহা, কি সুন্দর দুটি চোখ। আহ, লাল গোলাপির মতো ঠোঁট। আমি তো ফিদা, চেয়ে আছি তার দিকে। তারপর ঘটল বিপত্তি। এই ছেলে, দেখে চলতে পারিস না? আচ্ছা, আমি দেখে চলতে পারি না, তাই বলে কি আপনিও দেখে চলবেন না? তোদের মতো ছেলেদের আমার জানা আছে। এই কথা বলে ঠাস ঠাস করে দুইটা বসিয়ে দিল গালে। পাশে তাকিয়ে দেখে তার বান্ধবী কয়টা ছাড়া আর কেউ নাই। যাক বাবা, মান সম্মানটা তো বাঁচল। তারপর গালে হাত দিয়ে ক্লাসে চলে গেলাম। কিছুক্ষণ পর বন্ধুরা আসলো, তাদের সাথে ক্লাস করে ক্যাম্পাসে চলে আসলাম। হোমা, দেখি মেয়েটাও আছে। তারপর মেয়েটা আমাকে ডাক দিয়ে বলল, এই ছেলে, তোমার নাম কি? আমার নাম অপু, আপনার নাম কি? আমার নাম তোমার না জানলেও চলবে। তুমি নতুন নাকি? জি, আমি নতুন। ওই যে শরীফ স্যার আছে না, শরীফ আমার ভাইয়ার নাম, ওনার ভাই আমি। ও, গুড বাই। তারপর মেয়েটা চলে গেল, আমি বাড়িতে চলে আসলাম। কি রে, কলেজের প্রথম দিন কেমন কাটলো? ভালোই কেটেছে। তারপর রুমে গিয়ে ভাবতে লাগলাম কি করা যায়। কাল কলেজে গিয়ে মেয়েটার নাম জানতে হবে। রাতে খাবার খেয়ে শুয়ে গেলাম। সকালে উঠে আবার আগের মতোই কলেজে গেলাম। এদিক ওদিক তাকাইছি, কিন্তু পাচ্ছি না। হঠাৎ আমি পেছনে তাকাতেই দেখি সে গেট দিয়ে ভিতরে ঢুকতেছে। তারপর দেখলাম সে ক্যাম্পাসে চলে গেল। আমিও তার পিছনে ছুটলাম। সে পিছনের দিকে তাকিয়ে বলল, এই যে মিস্টার, ফলো করতেছেন কেন? না মানে, আপনার নামটা তো জানা হলো না। নাম দিয়ে কি করবি? তুই করে বলতেছেন কেন? তুই তো জুনিয়র, তাই। হঠাৎ করে কয়েকটা ছেলে এসে মেয়েটাকে বলতেছে, কি রে সুমি, ছেলেটা তোকে ডিস্টার্ব করতেছে নাকি? আমাকে ফলো করতেছে। মনে মনে বললাম, যাক বাবা, নামটা তো জানা গেল। তারপর বললাম, আমি কখন আপনাকে ফলো করলাম? আপনি তো ওই দিন আমার সাথে ধাক্কা খেলেন, ছেলেগুলো আমাকে ঘিরে ধরেছে। সুন্দরী মেয়ে দেখলে ফ্ল্যাট করতে ইচ্ছে করে। দেখুন, আমার কোনো দোষ নাই। সুমি ছেলেগুলো কানে কানে কি যেন বলল, তারপর সুমি চলে গেল। শোন, কলেজের ভিতর দেখে কিছু বললাম না। কি করবেন? হঠাৎ ওদের মাঝখান থেকে একজন বলে উঠল, ওর জন্য আমরা সবাই ট্রাই করতেছি, আর তুই মাঝখান থেকে এসে সব ভেস্তে দিবি? না, এটা হতে পারে না। এভাবে কিছুদিন কেটে গেল। সুমির সাথেও ঝামেলা বেড়ে গেল। আমার ভাইয়ের কাছে অবশ্য বিচার এসেছে। তার মধ্যে জানতে পারলাম আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার নাকি সুমির পাপা। ও, বড় ধরনের শখ খেলাম। এদিকে আব্বু চাকরি থেকে অবসর নেয়, আর্থিক অবস্থারও একটু সংকট দেখা দিয়েছে। তাই আমি কয়েকটা টিউশনি করাই, যাতে আমার খরচটা চলে। একদিন কলেজে গিয়ে বন্ধুদের সাথে দুষ্টুমি করতেছি আর দৌড়েতেছি। হঠাৎ করে সুমির সাথে খাইলাম ধাক্কা। না, এবার আর পড়ে যায়নি, দাঁড়িয়ে আছি। তারপরে সে হনহন করে হেঁটে চলে গেল, কিছুই বলল না। আমি বাড়িতে চলে আসলাম। আসার পরেই ভাইয়া তার রুমে ডাকলো। গিয়ে জানতে পারলাম সুমি উল্টাপাল্টা কিছু তো বলেছে ভাইয়াকে। ও মা, পরের দিন কলেজে গিয়ে দেখি রমণী একা একা বসে আছে। এটাই সুযোগ কথা বলার। কলেজে গাছ থেকে একটা সুন্দর ফুল নিয়ে সোজা প্রপোজ করে দিলাম। সুমি তো অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে, কি বলবে বুঝতেছে না। আমি তোর সিনিয়র আপু, তাও আবার 2 বছরের বড়, আর তুই আমাকে প্রপোজ করতেছিস? কেমনে সম্ভব এগুলো? দেখো, সচিন তেন্ডুলকার তার চেয়ে 3 বছরের মেয়েকে বিয়ে করেছে। পিকে তার চেয়ে 10 বছরের বড় সাকিরাকে বিয়ে করেছে। এই কথা বলতেই সুমি শ্বাস করে একটা বসিয়ে দিল। তারপর উঠে চলে গেল। আমি দাঁড়িয়ে আছি একই জায়গাতে।
হঠাৎ করে আমার বন্ধু নিলয় বলতেছে, কিরে, উনি তোকে চড় মারলো কেন? এমনিতেই মেরেছে। না, কোনো তো কারণ আছেই। তাহলে শোন। তারপর ওকে সব কিছু খুলে বললাম। তাহলে এই তোর কাহিনী? ওর আব্বু জানতে পারলে তো খবর আছে। আরে দূর বেটা, ওইসব পরে ভাবা যাবে, আগেরটা আগ ভাব। তার কিছুদিন পরে আমাদের এক্সাম আসলো, এক্সাম দিলাম। এভাবেই বেশ কিছুদিন কাটলো। এর ভিতরে কিন্তু আমি সুমিকে অনেকবার প্রপোজ করেছি, ভালোবাসি বলেছি অনেকবার। আর তার বিনিময়ে পেয়েছি শুধু চর, লাঞ্ছনা আর অবহেলা। সিনিয়র হয়েছে তো কি হয়েছে? প্রেম করতে বারণ আছে নাকি? প্রেম তো পবিত্র ভালোবাসা, তার তো কোনো তুলনা চলে না। প্রেম তো আসে স্বর্গ থেকে। সে তো আর জাতি, ধর্ম, সিনিয়র জুনিয়র মানে না। সে তো বিধাতার দেয়া এক নক্ষত্র। না, এটা তো হবার নয়। একদিন কলেজে আসতেছি, তখন কিছু ছেলে আমাকে ঘিরে ধরলো। দেখি সৌমিও আছে। কোনো কথা ছাড়াই ওরা আমাকে মারতে শুরু করলো। আমি তো একা ছিলাম। মারতে মারতে আমার আর কিছু মনে নেই। নিজেকে আবিষ্কার করলাম হসপিটালের বেডে। চোখ খুলে দেখি ভাবি আর আমার আম্মু বসে আছে আমার পাশে। এই তো আমার ছেলের জ্ঞান ফিরেছে। আর ভয়ের কিছু নেই, তবে আরও 1 সপ্তাহ থাকতে হবে হাসপাতালে। সমস্যা নাই, থাকবে। কিছুক্ষণ পরে ভাই এসে বলল, তোরে কতবার না করেছি যেন সুমির পিছনে না লাগিস, তারপরেও তুই ওর পিছনে পড়ে থাকিস। ভাইয়া তুমি জানলে কেমন করে? নিলয় আর তাপসির বলেছে। ওরা জানলো কেমনে? আরে ওরাই তো তোকে 3 দিন আগে নিয়ে এসেছিল এখানে। 3 দিন? তার মানে আমি 3 দিন অজ্ঞান ছিলাম। হ্যাঁ, এভাবে 1 সপ্তাহ হসপিটালে থাকার পরে রিলিজ দিল আর বাড়িতে চলে আসলাম। এই কয়দিনে ঠিক করে ফেলেছি, যা হওয়ার তা তো হয়ে গেছে। আর না, এবার নিজেকে সামনে নিতে হবে। আমি আমার মতো থাকবো, তাকে আর বিরক্ত করব না। সেদিন কলেজ থেকে খবর আসলো আমাকে নাকি প্রিন্সিপাল স্যার ডেকেছে। পরের দিন ভাইয়াসহ গেলাম কলেজে। প্রায় অনেক স্যারও আছে, সুমিও আছে, তার বান্ধবী কিছু আছে। তারপর জানলাম যে আমার জন্য সাওয়া বসানো হয়েছে। আমাকে টিসি দিয়ে দেওয়া হবে কলেজ থেকে। তারপর ভাইয়া আমাকে কয়টা চট দিয়ে প্রিন্সিপাল স্যারের পায়ের ওপর ফেলে দিল। আমি ক্ষমা চেয়ে নিলাম সুমির থেকেও। তারপর শর্ত হলো আমি সুমিকে কখনো ফলো করতে পারবো না, তার সাথে কথা বলতে পারবো না, এমনকি তার দিকে তাকাতেও পারবো না। এইসব শর্তে আমাকে কলেজে রাখা হলো। তারপর কলেজ থেকে বাড়িতে আসলাম। নিজে নিজে ভাবতে লাগলাম, না, অনেক হয়ে গেছে। আর না, এবার নিজেকে সামনে নিতে হবে, নিজের ভবিষ্যৎকে গোছাতে হবে। যেন সে নিজেই একদিন আফসোস করে বলে কি ভুলটাই না করেছিলাম। রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়িতে চলে আসলাম। এসেই দিলাম ঘুম। সকালে উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এসে নাস্তা করলাম। কলেজে যাবি না? না, কেন যাবি না? আজ থেকে 1 মাস আমি কলেজে যাব না। ঘোরাফেরা করে এভাবে 1টা মাস কেটে গেল। বন্ধুদের সাথে আড্ডা, খাওয়া, ঘুম, ব্যাস কেটে গেল 1টা মাস। এই 1 মাসে সুমিকে অনেকটাই ভুলতে পেরেছি, নিজেকেও গুছিয়ে নিয়েছি। তার চিন্তাও এখন আর হয় না। 1 মাস পরে আজ কলেজে যাইতেছি। কলেজে যেতেই আমার বন্ধুরা সবাই চলে এসেছে। ওরা ভেবেছে আমি আর কলেজে আসবো না। যাক, পরে সবাই মিলে আড্ডা দিলাম। 1 মাস পরে গেলাম তো তাই। তারপর ক্লাস করলাম, কয়টা সাবজেক্ট করে আমি ক্যাম্পাসে চলে আসলাম। বাহ, দেখি সুমিও আছে, তাই সেখানে না দাঁড়িয়ে চলে আসলাম বাড়িতে। সুমি বোধহয় কিছু একটা বলতে চেয়েছে। না, তার সাথে কথা বলতে তো হবে না, আমার শর্ত আছে। একদিন কলেজে যাইতেছিলাম, তখন সুমি পথ আটকে দাঁড়ালো। তখন আমি বললাম, দেখুন, আগে যা কিছু হয়েছে তার জন্য আমি সরি। আমি তোমাকে সরি বলতে এসেছি। দেখুন, আপনার সাথে আমার কিছু শর্ত দেওয়া হয়েছে। কেউ দেখলে সমস্যা আছে, আপনার তো সমস্যা নেই। আপনার বাবা প্রিন্সিপাল, সমস্যা আমার হবে। এ কথা বলে আর দাঁড়ায়নি। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি চলে এসেছি। কলেজে গিয়ে ক্লাস করলাম। যাক, ভালোই লাগলো। এরপর বাড়িতে চলে আসলাম। এভাবেই দিন কাটতে লাগলো। সুমি অবশ্য অনেকবার কথা বলতে চেয়েছিল, আমি সুযোগই দিইনি। একদিন কয়েকটা ছেলে মিলে আমাকে একটা বন্দি করে নিয়ে আসলো। দেখি সুমিও আছে। আমাকে একটা চেয়ারের সাথে বাঁধা হলো। তারপর ছেলেগুলো চলে গেল। সুমি আমার সামনে এসে বলল, আগে বলো, আমি সরি বলছি সেটা রিসিভ করেছো? সরি রিসিভ করার কি আছে? যা হয়েছে আমি সব ভুলে গিয়েছি। ওইসব কিছু আমি মনে রাখতে চাই না। আমাকে কেন এখানে এনেছেন? আমাকে ছেড়ে দেন। ছেড়ে তো দেবই, আগে বলো সরি রিসিভ করেছো? ওকে, রিসিভ করলাম। দেন এইবার ছেড়ে দেন। তারপরে সুমি বলতে শুরু করলো, জানো, তোমার মতো আমারও একটা পরিবার ছিল, সুখেই ছিলাম। আমারও সোনালি স্বপ্ন ছিল। তখন আমি ক্লাস 10-এর ছাত্রী, পড়ালেখা করতাম আর খেলাধুলা।
ঘোরাফেরা এসব নিয়েই আমার দিনকাল কাটতো। ওই সময়ের দিনগুলো ছিল সোনালি সময়। কিন্তু কথায় আছে না, সুখ বেশি দিন স্থায়ী থাকে না। আমারও তাই হলো। আমার মা তখন ক্যান্সারে মৃত্যুবরণ করলো। তারপর আমি একা একা থাকতে শুরু করলাম। কারোর সাথে তেমন কথা বলতাম না, শুধু মায়ের কথাই মনে পড়তো। তারপরে একদিন স্কুল থেকে আসতেছি, তখন আমাকে এক বড় ভাই প্রপোজ করলো। আমি তখন এত কিছু বুঝতাম না, তার কথায় আমি কিছুই না ভেবেই রাজি হয়ে গেলাম। চলতে থাকলো আমাদের দুইজনের বিরল এক রেখা। সেই রেখাতে হারাতে চেয়েছিলাম আমি। তার ছায়া পেয়ে মায়ের মৃত্যুর শোক কিছুটা ভুলতে পেরেছি। তার সঙ্গে লং ড্রাইভে যাইতাম, ঘুরতাম, আড্ডা দিতাম। তার সব বন্ধুরাও ভাবি বলেই ডাকতো। ভাবি ডাক শুনে আমি লজ্জা পেতাম। নিজেকে যেন লজ্জাপতি গাছের মতো মনে হতো। কারো ছোঁয়া লাগলে নিমিষেই মিশে যেত। ওর নাম ছিল রাফি। তার সাথে কথা বলে রাতের পর রাত কাটিয়ে দিয়েছি। তখন আর পড়ার দিকে নজর ছিল না। সারাদিন রাত ওকে নিয়েই ভাবতাম। এই কথা বলে সুমি হাঁপিয়ে উঠেছে। এসব আমাকে বলে লাভ কি? আচ্ছা বলো, তারপরে কি হলো? সুমি আবার বলতে শুরু করলো। তখন আমাকে তার কিছু বন্ধু বলল যে রাফি আরও 2-1টা প্রেম করে। আমি তাকে জিজ্ঞেস করলে সে বলতো ওরা আমার আর তোমার মিল হোক এটা চায় না। আমিও বিশ্বাস করতাম। তাকে কল দিলে ওয়েটিংয়ে পাইতাম। জিজ্ঞেস করলে বলতো আমার ভাই কল করেছে, বোন কল করেছে, আব্বু কল করেছে, এসব বলতো। তারপর একদিন দেখি সে একটা মেয়ের সাথে রিকশায় করে ঘুরতেছে। তাকে জিজ্ঞেস করলে সে বলে যে ওইটা তার কাজিন। আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করতাম। কিন্তু সে আমাকে বলল আমি যদি তার সাথে রুম ডেট না করি তবে আমার সাথে ব্রেকআপ। আমি বাড়িতে এসে ভাবতে লাগলাম কি করা যায়। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, বাট সে বুঝতে রাজি নয়। তার কথা হলো আমি কি তাকে বিশ্বাস করি না। তারপর একদিন তার সাথে রিকশায় ঘুরতে যাওয়া মেয়েটার সাথে আমার দেখা হয়ে গেল। এর মধ্যে আমার এসএসসি এক্সামও শেষ হয়ে গেছে। আমি ইন্টার প্রথম বর্ষে। তারপর ওনাকে জিজ্ঞেস করবার পর উনি বলল সে নাকি রাফির গফ। আমি বললাম রাফি তো আমার বফ। তারপরে দুইজনে মিলে রাফির সামনে দাঁড়ালাম। কিন্তু রাফি আর মেয়েটি আমায় রেখে দুইজন দুইজনের হাত ধরে চলে গেল। তখন মনে হচ্ছিল নিজেকে এখানেই শেষ করে দিই। কিন্তু সুইসাইড তো আর জীবনের সমাধান হতে পারে না। তখন মায়ের কথা খুব মনে পড়তেছিল। মনে হচ্ছিল মায়ের কাছে চলে যাই, কিন্তু এটা যে একটা মহাপাপ। জীবন তো লাশ হয়েই না হয় বেঁচে থাকি, এটার নাম তো জীবন। তারপর থেকে আস্তে আস্তে নিজেকে সামলে নিয়েছি। এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে। এইসব কিভাবে যেন আমার আব্বু জেনে গেল। তারপর কয়টা ভাড়াটে গুন্ডা দিয়ে ওকে পিটিয়েছে। ওদের মায়ের কারণে সে আজ পাগল হয়ে আছে, পাগলা কারোতে। সুমি একটানা কথাগুলো বলে কাঁদতে শুরু করলো। আমি বা কি বলবো? তারপর সুমি বলল, সেই কারণে আমি কোনো ছেলেকে বিশ্বাস করতে পারি না। কিন্তু তোমাকে পেটানোর জন্য আমি সত্যি সরি। তুমি যখন আমাকে বিরক্ত করতে তখন আমার রাফির কথা মনে হতো, তাই আমার মাথা গরম হয়ে গেছে, যার কারণে তোমাকে মেরেছি। তারপরে সুমি আমাকে চেয়ার থেকে বাঁধন খুলে দিল। তারপর বলল, তোমাকে এসব বলার জন্যই এখানে এসেছি। আর সত্যি বলতে আমি কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। এখন তুমি আমাকে গ্রহণ করবে কিনা জানি না। জানো, এখন আমার মায়ের কথা খুব মনে পড়তেছে। আমি যেন পাথর হয়ে আছি। কি বলবো সুমিকে? তাকে কি আমি ভালোবাসবো নাকি তার বাবার দেওয়া শর্ত মানব? আমি এখন কি করব? সুমির বাবা যে আমাকে শর্ত দিয়েছে, আমি শর্ত যদি না মানি তাহলে তো বিপদ আছে। আমাকে যে কলেজ থেকে বাহির করে দিবে। তারপর আমি সুমিকে বললাম, দেখেন এমনিতেই আপনার বাবা আমাকে কলেজ থেকে বাহির করার শর্ত দিয়েছে, আমারই বা কী করার আছে? আর তাছাড়া আপনি নিজেই তো বললেন আপনি আমার 2 বছরের সিনিয়র, আমাদের মিল হবে না। আমি বলেছি ঠিক আছে, কিন্তু তুমিও তো বলেছ যে সচিন টেন্ডুলকার তার থেকে 3 বছরের সিনিয়রকে বিয়ে করেছে, পিকে তার থেকে 10 বছরের সিনিয়রকে বিয়ে করেছে। তাহলে মাত্র 2 বছর কেন নয়? বাহ, তাহলে এসব মনে রেখেছেন? হ্যাঁ। এই 1.5 মাসে আমি যে নিজেকে সামনে নিয়েছি, এখন আবার বলতেছেন ভালোবাসতে হবে, তার উপর আবার আপনার বাবার শর্ত দেওয়া আছে। আচ্ছা, আমি যদি আমার বাবাকে রাজি করাতে পারি তবে কি তুমি আমায় মেনে নেবে? তুমি যদি তোমার বাবাকে রাজি করিয়ে আমাদের বাসায় প্রস্তাব পাঠাও তবে আমার আপত্তি নেই, বুঝেছেন রমণী?
তখন সুমি হালকা লজ্জা পেয়ে বলল, ওকে, আমি দেখতেছি। তারপরে দুজনে বাইর হয়ে আসলাম। এরপর আমি আমার বাসায় চলে আসলাম, সে তার বাসায় চলে গেল। রাতে খাবার টেবিলে বসেছি, তখন ভাইয়া বলল, আজ কোথায় ছিলি তুই? ক্লাসে তো দেখলাম না। ক্যাম্পাসে ছিলাম। কানের নিচে একটা দিব। তুই কি মনে করিস আমি খবর রাখি না? সরি ভাইয়া। তার মানে সুমি বাড়িতে না গিয়ে ভাইয়ার কাছে গিয়েছে? সমস্যা নাই, সুমি আমাকে সব বলেছে তোদের ব্যাপারে। শোন, সব সময় সত্যি কথা বলার চেষ্টা করবি। ঠিক আছে। এদিকে সুমি তার বাবাকে বলতেছে, বাবা, তোমাকে একটা কথা বলতে চাই, তুমি রাখবে? কি বল? আগে বলো রাখবে, তারপরে বলবো। আচ্ছা ঠিক আছে, কি কথা বল মা। আমি অপুকে আমার জীবনে চাই। আচ্ছা, তাহলে তুই এত কাহিনী করলি কেন? ওকে মারলি কেন? তোর কথাই তো ওকে মারা হয়েছে। কলেজে ওর বিরুদ্ধে বিচার করা হয়েছে, ওকে কিছু শর্ত দেওয়া হয়েছে, সবই তো তোর কথাই করলাম। এত কিছু আমি বুঝি না। আসলে আমি ভেবেছিলাম অপু ও রাফির মতো হবে, তাই এমন করেছিলাম। কিন্তু ও আসলে ভালো ছেলে, আমি ওকে আমার জীবনে চাই। প্লিজ বাবা, তুমি না করিও না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, কিন্তু অপু তো তোর 2 বছরের জুনিয়র, ভেবে দেখ ভালো করে। আবেগ দিয়ে কথা বলিস না, বিবেক দিয়ে কথা বল। আমি এসব কিছু বিবেক খাটাই করতেছি। আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম। তুই এখন কি করতে চাস সেটা বল। তুমি ওদের বাসায় প্রস্তাব নিয়ে যাও। আমি যাব কেন? ওরা আসবে, ছেলেপক্ষই তো পাত্রী দেখতে আসে, এটা তো নতুন কিছু নয়। আমরা যে ওকে মেরেছি, আবার তাকে শর্তও দিয়েছি, এই জন্য তারা আসবে না। আর তার ভাইয়া, মা, বাবা রাজি হবে না, আমাদেরই যেতে হবে। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। বাড়ি থেকে বাইর হয়ে দেখি প্রাইভেট কার একটা দাঁড়িয়ে আছে। কাছে যেতেই সুমি আমাকে টান দিয়ে ভেতরে ঢুকে ফেলেছে। তখন আমি বললাম, দেখো, তোমার বাবা দেখলে সমস্যা আছে। কোনো সমস্যা নেই, তুমি চলো তো। সমস্যা নেই মানে? গতকাল রাতে আব্বুকে রাজি করে ফেলেছি, এখন আর কোনো সমস্যা নেই। ওহ, তাহলে নিষেধাজ্ঞা কাটলো আমার ওপর থেকে। হ্যাঁ মিস্টার, আজ সারা দিন আমরা ঘুরবো ফিরবো, ব্যাস। কলেজে যাবে না? না, যাবো না, তোমাকে নিয়ে পুরো শহর ঘুরবো। নোয়াখালীতে আবার শহর পাইলা কই? নোয়াখালীর মতো শহর আছে, সবগুলো দেখাবো আজ তোমাকে। চলো দেখি। তারপরে দুজনে সারাদিন ঘুরলাম, দুপুরে লাঞ্চ করলাম। সন্ধ্যায় সুমি বায়না ধরেছে সে নাকি ফুচকা খাবে। তারপর দুজনে মিলে ফুচকা খেলাম। ফুচকা খেয়ে দুজনের চোখে পানি বাইর হওয়ার অবস্থা। বিল দিয়ে গাড়িতে এসে বসলাম। ঝাল অনেক, তাই না? এ কথা বলে আমি তো আবল হয়ে গেছি। এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। প্রায় 1 মিনিট পরে ছাড়লো। দুজনেই হাওয়াতে লাগলাম। তারপর বললাম, আর একটু হলে তো শ্বাস বন্ধ হয়ে আমি মারা যেতাম। নো প্রবলেম। তারপর দুজনে বাসায় চলে আসলাম। এইভাবে কিছুদিন কেটে গেল। কলেজে তো সবাই অবাক, এটা কিভাবে হলো, যার জন্য এত কিছু হলো কলেজে। আজ তারাই দেখি আবার জোড়া বেঁধেছে। এর মধ্যে আমার আর সুমি সম্পর্কে উন্নতি হয়েছে। এর মধ্যে সুমি তার বাবার কান ঝালাপালা বানায় ফেলেছে আমাদের বাসায় প্রস্তাব নিয়ে আসার জন্য। একদিন ভাইয়া টিচার রুমে বসে আছে, তখন তাকে ডেকে প্রিন্সিপাল স্যারের রুমে নিয়ে যায়। তারপর, দেখ শরীফ, তোর ভাই আর আমার মেয়ে, ওরা একে অন্যকে খুব ভালোবাসে। আমার মামারা যাওয়া মেয়েটা আবদার করেছে যে তোর ভাইয়ের কে ওর জীবনে চায়। আমি কথাটা ফেলতে পারিনি। সে তো ঠিক করেছে, কিন্তু আমার ভাইটাকে মারার দরকারটা কি ছিল? দেখ, তার জন্য আমি সরি। দেখেন স্যার, এই 5টা শব্দ বলে দিলেই তো আর সব কিছুর সমাধান হয় না। মেরেছেন, আবার বিচারও করেছেন। কলেজের সবার সামনে মাপ চাইতে হয়েছে আমাদের 2 ভাইকে। শরীফ, আমি তোকে খুব ভালো করেই চিনি, তুই এসব রাগের মাথায় বলতেছস। হ্যাঁ ঠিক আছে, তোমার জায়গাতে আমি থাকলেও এমনকি আমিও করতাম এই কাজটা। কেন প্লিজ, তোমার বোন মনে করে হলেও। যখন মেরেছেন তখন মনে হয়নি কেন? আপনিও তো আপনার ছেলে মনে করে ছেড়ে দিতে পারতেন, মাফ করে দিতে পারতেন। তুমি যা বলবে আমি তাই করতে রাজি আছি। তবু প্লিজ আমার মেয়েটাকে তোমার ভাইয়ের বউ করে নাও। তুমি চাইলে আমি জনসম্মুখে মাপ চাইতেও রাজি আছে। না স্যার, এসব করতে হবে না। সুযোগ পাইছি তাই কিছু কথা বললাম আর কি। শুধু আপনি না, এ সমাজের আরও অনেকেই আছে যারা এরকম করে। ছেলে মেয়ে ওরা তো ভুল করে প্রেম করতে পারে। আমরা অভিভাবকরা তা সাবধান করে দিলেই তো পারি, কিন্তু না, মারতে হবে কেন? আপনাকে মারতে হবে কেন? ওরা যদি সুখে থাকতে পারে তবে আপনার কি? তবে হ্যাঁ,
আপনি এটা দেখতে পারেন যে ছেলেটা বা মেয়েটা খারাপ না ভালো। সব সময় পজিটিভ চিন্তা করেন, তাহলেই তো হয়। নেগেটিভ চিন্তাধারা বাদ দেন। আচ্ছা স্যার, আপনি আমাদের বাসায় চলে আসেন, সেখানে কথা হবে। তুমি আর তোমার ভাই আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছো বাস্তবতা কি জিনিস। ওকে, আমি কালকেই যাব তোমাদের বাসায়। ওকে, ঠিক আছে। পরের দিন শুক্রবার, তাই ভাবলাম একটা ঘুম দেই ভালো করে, কিন্তু সকাল না হতেই ডাকাটাকি শুরু করে দিয়েছে। তাই আমি বললাম, আম্মু ডাকাটাকি করিও না তো, আমি ঘুমাবো। ওই কে তোর আম্মু? হ্যাঁ, ঘুমা, চোখ খুলে দেখি এটা তো সুমি। এ থেকে আমি স্বপ্ন দেখতেছি নাকি? আরে না, স্বপ্ন নয়, বাস্তবেই তো দেখতেছি। তখন সুমি বলল, আমি তোমার সামনে আছি। আমি চোখ কসলাতে কসলাতে বললাম, ওয়েট দেখি স্বপ্ন নাকি বাস্তব। এটা বলে সুমিকে দিলাম একটা চিমটি। আউ! এই, আমাকে চিমটি কাটলে কেন? স্বপ্ন না বাস্তব দেখে নিলাম। এই জন্য চিমটি দিতে হবে? হুম, দেখতে হবে না স্বপ্ন নাকি বাস্তব। তবে রে, আজ খাইছি তোমাকে। এখনো যদি খাও তবে বিয়ের দরকার কি? সুমি লজ্জা পেয়ে বলল। তুমিও না সত্যি নেগেটিভ ভাবো। তখন ভাবি এসে বলল, বাহ, আমার দেবর তো দেখি এখন চালাক হয়ে গেছে। কবে আমি বোকা ছিলাম তুমি বলো তো? এভাবে কথা বলতে বলতে কিছুক্ষণ কেটে গেছে। কোথা থেকে যেন ভাই এসে বলল, তুই এখনও ফ্রেশ হোস নাই? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করতেই। তারপর ভাবি চলে গেল। সুমি বসে রইল। আমি উঠে ফ্রেশ হয়ে আসলাম। তারপর বললাম, তুমি যাও, আমি রেডি হয়ে আসতেছি। আমি কোথায় যাব? বাইরে যাও। তুমি রেডি হও, আমি এখানে বসতেছি। তুমি যাও, আমি চেঞ্জ করব। চেঞ্জ করলে কি হয়েছে? তুমি যাবা? যাইতেছি। কদিন পরে তো বিয়েই হইতেছে। বিড়বিড় করে কি বলতেছ? না কিছু না, তাড়াতাড়ি করে আসো। তারপরে সুমি চলে গেল। আমি রেডি হয়ে চলে আসলাম খাওয়ার টেবিলে। সবাই আছে, বাহ, শ্বশুরমশাই দেখে আছে। সবাই নাস্তা করলাম। তারপরে আমাকে সুমির বাবা বলল, বাবা, তোমার যদি কোনো আবদার বা দাবি থাকে তবে আমাকে বলতে পারো। চিনা, আমার কোনো আবদার বা দাবি নাই। আমার ভাইয়া জানে সব কিছু। তারপর আমি চলে আসলাম রুমে। এসে দেখি, ও মা, সুমিও চলে এসেছে। যাক, ভালোই হলো, দুজনের রসায়নটা বেশ জমবে। আচ্ছা, তুমি তো আমার ছোট, হুম। সুতরাং সম্মান দিয়ে কথা বলবে। ও আচ্ছা, ঠিক আছে আপু। আমি তোর আপু? তা নয় তো কি, সিনিয়র আপু। আচ্ছা, আপু তাই না? এই কথা বলেই রমণী আমার দিকে এগিয়ে আসতেছে। আমার দিকে আসতেছো কেন? ও মা, সুমি আমার দিকে আসতেছে আর আমি পিছনের দিকে চাইতেছি। যাইতে যাইতে দেয়ালের সাথে পিঠ হয়ে গেছে। এইবার যাবা কোথায় মিস্টার জুনিয়র? দেখো, আর এগোবে না। কে শুনে কার কথা? সুমি সোজা আমার ঠোঁটের সাথে তার ঠোঁট মিলিয়ে দিল। 1 মিনিট পর ছেড়ে দিল। মিস্টার জুনিয়র দেখলে তো সিনিয়ররা কি জিনিস। দেখলাম তো, বিয়ের আগে শুরু করে দেয়। তুমিও না? এভাবে কিছুক্ষণ চলার পর ভাবে এসে বলল, শ্বশুর নাকি আমাকে ডাকতেছে। তারপর গিয়ে ওনার সাথে কথাবার্তা বললাম। না, যতটা ভেবেছি অতটাও খারাপ না। বুঝলাম মেয়ের জন্য খারাপ ব্যবহার করেছে আমার সাথে। কোথা থেকে যেন সৌমি এসে বলল, বাবা, আমরা ঘুরতে যাইতেছি। তোমার কাজ শেষ হলে তুমি বাড়িতে চলে যাও। কে কোথায় যাবে ঘুরতে? কেন, আমি আর তুমি যাইতেছি। আচ্ছা বাবা, তুমি আর সুমি গিয়ে ঘুরে আসো, এতে তোমাদের বোঝাপড়াটাও ভালো হবে। শালার বাপ মেয়ে দুজনেই এক। তারপর আমি আর সৌমি বের হলাম। কিছুক্ষণ ঘুরে বাসে চলে আসলাম। বাসে এসে দেখি শ্বশুরমশাই নাই। উনি নাকি বাড়িতে চলে গেছেন আর আমাদের বিয়ের 3 তারিখও ঠিক করে গেছেন। চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আমি যাব না, আমি আজকে এখানেই থাকবো। না। তোমার কি? আমি আমার শ্বশুর বাড়িতে থাকবো। এই যে মিস, এখনো বিয়ে হয়নি, বিয়ের আগেই শ্বশুরবাড়ির দাবি করতেছ? চলো, মানুষই কি বলবে? লোকে যা বলার বলুক, আমার কিছু যায় আসে না, আমি থাকবো। আচ্ছা, মেয়েটা যখন থাকতে চায় থাকুক, সমস্যা নাই। থ্যাঙ্কস আম্মু। তারপর আমি আর কিছুই বললাম না। নাস্তা করে বাইরে আসলাম। কিছুক্ষণ আড্ডা দিতেই ফোন আসলো, বাড়িতে যেতে হবে। তারপর বাড়িতে চলে আসলাম। এসে বুঝতে পারলাম মহারানী ভাবিকে উস্কে দিয়েছে আমি যাতে বাড়িতে চলে আসি। তারপরে সবাই মিলে খাবার খেয়ে আমি আমার রুমে চলে আসলাম। ফেসবুকিং চালাইতেছি। ও মা, দেখি মহারানী হাজির। কি করো? মশা মারতেছি। বললেই তো হয় যে মোবাইল টিপো। তুমি দেখো না আমি কি করতেছি, তাহলে আবার প্রশ্ন করো কেন? সুমি আর কিছু না বলেই আমার বুকের উপরে শুয়ে পড়লো। আমার বুকের উপরে উঠলে কেন? কেন উঠছি তুমি জানো না? মেসেঞ্জারে কার সাথে চ্যাট করো? হ্যাঁ, আমি জানি না, কি মনে করেছো? দেখো, আন্দাজে ঢিল মারবা না।
ওরা আমার বান্ধবী। বান্ধবী না কি সেটা পরে বাইট করতেছি। সিনিয়রকে বিয়ে করতেছো, সিনিয়র কি জিনিস এইবার বুঝবা। আচ্ছা, যা বোঝানোর পরে বোঝায়ও। এখন আমার বুকের উপর থেকে নামো। যদি না নামি? কিছু না, এটা বলেই তার উপরে উঠে গেলাম। এই দেখো আমি ছেড়ে দিলাম। যাক বাবা, বাঁচা গেল। তারপর ও রুম থেকে চলে গেল, আমিও শুয়ে গেলাম। এভাবেই চলতে থাকলো খুনসুটি। আস্তে আস্তে আমাদের বিয়ের দিনও এগোতে থাকলো, সম্পর্কেরও উন্নতি হইতেছে। সুমিতা এখন আমাকে ছাড়া কিছুই বোঝে না, দুজনেই আড্ডা দিতেছি। আই লাভ ইউ। হয়েছে হয়েছে, আর বলা লাগবে না। যখন আমাকে মেরেছো তখন তো মনে ছিল না। সুমি আমার কাঁধে মাথা রেখে বলল, তুমি এখনো রাগ করে আছো? আমি সত্যি বলছি আমি সরি। আচ্ছা ঠিক আছে, আমাকে যেতে হবে, টিউশনি আছে। না তুমি যাবা না, আমার সাথে আরো কিছুক্ষণ থাকো। টিউশনি করাবে কে তাহলে? না গেলে তো ছাত্রদের বাবা মা কত কিছু বলবে। তুমি আর টিউশনি করাবে না, আমাকে একটুও সময় দাও না। তোমার পেছনে এত সময় দিই, তারপরে বলো একটু? আর তাছাড়া আমি টিউশনির টাকা দিয়েই আমার খরচ চালাই। তোমার যত টাকা লাগে আমি দিব, তারপরে টিউশনি করাবে না, ওকে? তুমি এতদিনে আমাকে এই চিনলে? আমি আমি কেন তোমার টাকা চলবো? প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। সবই বুঝলাম, তোমাকে তোমার সময় দিতে পারলেই তো হয়। এখন আমাকে যেতে হবে। তারপর আমি চলে আসলাম। আস্তে আস্তে বিয়ের দিনটাও চলে আসতেছে। এভাবে আমাদের দিন কাটতেছে। সুমি মাঝে মাঝে আমাদের বাড়িতে এসে থাকে, সবার সাথে ও মানিয়ে নিয়েছে। বাহ, সবাই তো দেখি আমার চাইতে ওকেই বেশি প্রাধান্য দিতেছে। কলেজের সবাই তো এখন চমকে যায় আমাদের জুটি দেখলে। একদিন কলেজে যাইতেছি, এমন সময় কয়েকটা ছেলে মিলে আমাকে মারতে শুরু করলো। পরে দেখি আমাদের কলেজেরই বড় ভাই প্রান্ত, যে ওই ছেলেগুলোকে অর্ডার দিতেছে। সে বলল, আমি সুমির জন্য কতটা ট্রাই করেছি আর তুই শালা মাঝখান থেকে মেরে দিলি। আমি কিছুই বললাম না। তারপর সে আবার বলল, ওনার নাম ছিল প্রান্ত। আমি দেখি তার পেছনে সুমি দাঁড়িয়ে আছে। ভ্রান্ত, তোকে আমি এমনটা কখনোই ভাবিনি। আজ নিজের চোখে না দেখলে তো কখনো বিশ্বাসই করতাম না আমি। এই কথা বলেই প্রান্তর গালে কয়েকটা বসিয়ে দিয়ে আমাকে একটা গাড়িতে ওঠালো। যাক, ভালোই লাগতেছে। সুমির কোলে আমার মাথা রেখে শুয়ে আছি। গাড়ি চলতেছে তার আপন গতিতে। দেখি সুমির চোখের কোণায় পানি জমা হয়ে আছে। তুমি কাঁদতেছো কেন? ওই কাঁদতেছি, চোখে মনে হয় কিছু পড়ছে। সত্যি করে বলো তো, আমার চোখের দিকে তাকিয়ে বলো, কি হয়েছে? তুমি আমাকে পাওয়ার জন্য কত কিছু করেছো। আমিও তোমাকে একবার মেরেছি, এখন আমার ফ্রেন্ডও মারছে। তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে ধুর, সমস্যা নাই। তোমাকে পেলেই সব কষ্ট মিষ্টিতে পরিণত হবে। তারপর হসপিটালে পৌঁছে গেলাম, ডাক্তার ট্রিটমেন্ট করালো। তারপর সুমি আর আমি বাসা চলে আসলাম। বাসার সবাই দেখে জিজ্ঞেস করতে লাগলো আমার কি হয়েছে। তারপর ওনাদেরকে সুমি সব বুঝিয়ে বলল। শ্বশুরমশাই এই খবর শুনতেই উনি আমাকে ফোন করে বললেন, তোমাকে কে মেরেছে এবং কেন মেরেছে? আমাকে প্রান্ত মেরেছে। আমি আর সুমি এক হই, সে এটা চায় না, কারণ সেও নাকি সুমিকে ভালোবাসে। ও আচ্ছা, তাহলে কাহিনী এই। কি কাহিনী? ও, এই কারণে তাহলে সুমির পিছনে পিছনে থাকে। আমি ভাবতাম বন্ধু। ও আচ্ছা। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। জি ওকে, ভালো থাকবেন। সবাই আমার পাশে বসে আছে আর আমি শুয়ে আছি। সবাই কথা বলতেছে, এটা সেটা বলতেছে। ভাইয়া, তুমি সুমিকে বাড়িতে পৌঁছে দিয়ে আসো। না ভাইয়া, আমি যাব না। যাবে না কেন? দেখো, সমাজ বলে তো কিছু আছে, তাই না? পাছে লোকে অনেক কিছুই বলে, লোকে বললে আমার কিছু যায় আসে না। আচ্ছা, ও যখন থাকতে চাইছে থাকুক, সমস্যা নাই। থ্যাঙ্কস ভাইয়াটা। তুমি কলেজে বলো স্যার, আর এখন বলো ভাইয়া। কিছু তো বুঝলাম না। ওমা, কলেজে গেলে তো স্যারই হবেন, ওখানে আমার শিক্ষক, আর এখন আমার বড় ভাই। দেখ অপু, ওর কাছ থেকে কিছু শেখ। এটা তো কমন বিষয়, শেখার কি আছে? এভাবে সবাই কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেছে। হয়েছে, অনেক কথা বলছো সবাই। আর না, এখন খাইতে আসো। আমি সব রেডি করতেছি, তোমরা আসো। আমিও যাব। কোথায় যাবা? আপনাকে হেল্প করব। তুমি এখনো আমাদের বউ হওনি, এখনো আমাদের মেহমান, সুতরাং তুমি এখানেই থাকো। বৌমা, তুমি আমার সাথে আসো। তারপর সবাই চলে গেল রুমে। আমি আর সুমি আমার মাথাটা তার কোলে উঠিয়ে দিলাম। তোমার খুব কষ্ট হইতেছে তাই না? আরে না, সমস্যা নাই। কাল না হলেও পশু পুরোপুরি সুস্থ হয়ে যাব। আমরা কথা বলতে বলতে খাওয়ার জন্য ডাক আসলো। তারপর খাইতে চলে গেলাম। আমি আর সুমি একসাথে বসেছি। তারপর ঘটলো আরেক কাণ্ড। সুমি মাছের মাথাটা নিয়ে আমার প্লেটে দিয়েছে। সবাই তো অবাক, সবাই ওর দিকে তাকিয়ে আছে। তখন আমার বোন
জেরিন বলল, এটা কি হলো? দেখলি না ভালোবাসা উতলায় পড়তেছে। তুমি তো আমাকে কখনো এরকম করো নাই, শিখ কিছু ওর থেকে। ভাবিকে উদ্দেশ্য করে কথাটা বলো ভাইয়া। সুমি তো লজ্জায় লাল হয়ে গেছে। থাম তোরা, মেয়েটা তো লজ্জা পাইতেছে। না, বিয়ের আগে এত কিছু ভালো না। এ কথা বলেই সুমির প্লেটের মাছের টুকরাটা আমার প্লেটে দিয়ে দিল। সুমি না পারতেছে কিছু বলতে, না পারতেছে সইতে, ও লজ্জায় শেষ। আমি আমার প্লেটের টুকরাটা ওর প্লেটে দিয়ে দিলাম। না, এটা ঠিক না। বউয়ের জন্য কত দরদ, দেখবো সামনে কি হয়। অনেক হয়েছে, এবার খেয়ে নে। তারপরে খাবার খেয়ে আমি রুমে চলে গেলাম। এখন কেমন লাগতেছে? আগের চাইতে ভালো। সুমিকে জেরিনের সাথে শোয়াই দিই। তার চিন্তা তোকে করতে হবে না, তুই ঘুমা। ওকে, তারপরে শুয়ে পড়লাম। কোথা থেকে যেন ভাবি আর সুমি রুমে আসলো। তোমরা দুজন আজ একসাথে শুবে? দেখো ভাবি, সবসময় ফাজলামি ভালো লাগে না। আমি ভাবছিলাম আমার বোনটাকে তোর কাছে বিয়ে দেব, আর তুই নাকি অন্য একজনকে ভালোবাসিস। ভাবি, তোমার বোনের কাবের নামা হয়ে আছে, ছেলে আসলে বিয়ে হবে। তোমাকে বলেছি না, এখন ফাজলামি করিও না, আমার মাথা ব্যথা করতেছে। আচ্ছা ঠিক আছে, সুমি ওষুধগুলো খাইয়ে দাও। সুমি হাতে ওষুধ দিয়ে ভাবি চলে গেল। ওনার বোন মানে? বোঝো না, মানে আমার তালতো বোন আর কি। বিয়ে ঠিক হয়ে আছে, তোমার আমার মাঝে একটু প্যাচ লাগাতে চাইলো আর কি। ও, তারপর সুমি আমাকে ওষুধগুলো খাইয়ে দিল, আর আমি শুয়ে গেলাম। তুমিও যাও, ঘুমাও। তুমি ঘুমাও, আমি তোমার চুলে বিলি কেটে দিচ্ছি। তুমি কি যাবা? যাইতেছি তো। যাও। তারপরে সুমি চলে গেল। আস্তে আস্তে আমিও সুস্থ হয়ে গেলাম। আমাদের বিয়ের দিন প্রায় চলে এসেছে। কলেজেও এখন দারুণ সাড়া পাচ্ছি। শত হলো তো সিনিয়র জুনিয়রের প্রেম আলাপন, যা কিনা রূপ নিতে যাইতেছে শাহজাহানের বধূশ্রীর রূপ কাহিনী গল্পের মতো। সবাই শপিং নিয়ে ব্যস্ত। বিয়ের সময় কে কী পরবে, কে কোন কালারের শাড়ি পরবে, কে কোন কালারের জামা পরবে, শপিংয়ের সব খরচ নাকি শ্বশুরমশাই দিবে। যাক, ভালোই হলো, টাকা আছে, সমস্যা নাই। আমাদের মতো তো আর মধ্যবিত্ত না। তবে ওনার কথা হলো, আমরা নোয়াখালীর মানুষ, নোয়াখালীতে শপিং করব। তারপর শ্বশুরমশাই আমাদেরকে ফেনী নিয়ে গেলেন শপিংয়ের জন্য। তারপরে ওইখানে একটা মার্কেটে ঢুকলাম। বাহ, ভালোই তো। এত সুন্দর একটা মার্কেট থাকতে মানুষ কেন যে বসুন্ধরা, যমুনা ফিউচার পার্কে যায় কে জানে। আমি, বাবা আর শ্বশুরমশাই বসে আছি। বাকিরা শপিং করতেছে। এটা না ওইটা, এটা দেখান তো, ওইটা দেখান তো। আবার মনে হয় দোকানদার বিরক্ত হয়ে গেছে, তারপরও ধৈর্য ধরে দেখাইতেছে। সবাই সব কিছু কিনলো। সোমের বিয়ের শাড়িও কেনা হলো। শ্বশুরের কথা হলো বিয়ের নাকি সেকেন্ড শাড়িও কিনতে হয়, আর সোমির কথা হলো সেকেন্ড শাড়িটা আমার পছন্দের কিনবে। তারপর আমি একটা শাড়ি পছন্দ করে দিলাম, নেভি ব্লু কালারের। তারপর আমার জন্য পাঞ্জাবি কেনা হলো। আপু আর শ্বশুরের জন্য পাঞ্জাবি কিনলো। সবাই রাতে আমাদের বাসায় চলে আসলাম। এখন গহনার রিয়ার সাজ আর প্যান্ডেলের বাকি আছে। যেহেতু আমার মেয়ে, তাই গহনার ব্যাপারটা আমার। মেয়েটা কি শুধু আপনার? এখন থেকে আমারও মেয়ে, আমিও কিছু গহনা দিব। আচ্ছা, আমার এখন যাইতে হবে। তারপর উনি খাবার খেয়ে সমিকে নিয়ে চলে গেলেন। পরের দিন কলেজে গেলাম। আমি আমার সব বন্ধু বান্ধবীদের দাওয়াত করলাম। সুমিও তার বান্ধবীদের দাওয়াত করেছে। আমি আর সমি গিয়ে পান্থ ভাইকে একটু স্পেশাল দাওয়াত করলাম। আমি সত্যিই তোমাকে ভালোবাসতাম, কিন্তু কখনো সাহস পাই নাই বলার জন্য। তার জন্য আপনাকে ধন্যবাদ। তোমাকে মারার পর শরীফ স্যার আর প্রিন্সিপাল স্যার আমার কাছে আসছিল। শরীফ স্যার আমাকে অনেক বুঝিয়েছে, তারপরে বলল আমি যেন তোমার পথ থেকে সরে দাঁড়াই। প্রিন্সিপাল স্যার বলেছিল আমি যদি তোমার পথ থেকে না সরি তাহলে রাফির যে হাল করেছিল আমারও একই দশা করবে। যাক, তাহলে তো ভালোই হবে। আমাদের বিয়েতে আসবেন কিন্তু। যাব, বান্ধবীর বিয়ে বলে কথা। তারপরে ক্লাস করে দুজনে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসা চলে আসলাম। রাতে খাইতে বসেছি, তখন শরীফ, তোর বিয়েতে আমি তোর বউকে 3 ভরি গোল্ড দিছি, কিন্তু এখন তো ওর বিয়েতে এত দিতে পারতেছি না। আমি 1.5 ভরি জোগাড় করেছি। আরে ধুর বাবা, সমস্যা নাই। আমাকে তো আমার বাবা 1 বড়ি দিছিল, ওকে তো কত দেয় তার হিসাব নেই। বিভিন্ন বিষয়ে কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ। এদিকে আপু বিয়ের সকল প্রস্তুতি গ্রহণ করতেছে, সুমির বাবাও করতেছে, আর আমি আর সুমি শুধু ঘুরতেছি আর ফুচকা খাইতেছি। জীবনে কখনো এত ফুচকা আমি খাই নাই, ওর সাথে থেকে যতটা খেয়েছি। মেয়েরা এত ফুচকা খায় কেন? চলো বাসায় যাই, অনেক ঘুরেছি। ঝালে আমি মরতেছি। ঝাল লাগলে আমাকে বলো, সমস্যা নেই। মানে
আর কিছু বলতে না দিয়ে তার ঠোঁটটা লাগিয়ে দিল আমার ঠোঁটে। আমি হাবাতে হাবাতে শেষ। ওহ, আর একটু হলেই তো। কি হতো আবার দিব? না না, আর লাগবে না। সিনিয়রের সাথে প্রেম করে বিয়ে করতেছো, তারপরে বুঝবে ঠেলা কাকে বলে। তারপর ওর বাসা চলে গেল, আমি আমার বাসায় চলে আসলাম। আজ আমাদের গায়ে হলুদ, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। বাবা ভাইয়া আর শ্বশুর বিয়ের আয়োজনে ব্যস্ত, আর এদিকে আমি আর সুমি আমরা ব্যস্ত নিজেদের কনফিডেন্স নিয়ে। যাক, সবশেষে আমাদের গায়ে হলুদটাও হলো কিছুটা জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে। রাতে ডিনার করে শুয়ে পড়লাম। সকালে তো হইচই লেগে গেছে। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। সুমিও বেশ খুশি, কয়েকবার ফোনও দিয়েছিল, কথা হয়েছে। তারপর আমাকে সবাই গোসল করাতে নিয়ে গেল। বাহ, কি সুন্দর দৃশ্য! একে অন্যকে রং কাদা পানি মেরে ভিজে দিচ্ছে, আর আমি উপভোগ করতেছি। এভাবেই সব সম্পূর্ণ হলো। তারপর সব রেডি করে আমরা গেলাম শ্বশুর বাড়িতে। ওইখানে খাওয়ার পর্ব সেরে বিয়ের পর্ব শুরু হলো। সুমিকে আনা হলো। বাহ, বেশ লাগতেছে, বেশ আছে। প্রথম যেদিন সুমিকে দেখেছি, আহ কি রূপ, লাবণ্য, বড় বড় চুল, কাজল কালো তার চোখ, লাল গোলাপির মতো ঠোঁট, দধি আলতা গায়ের রং। আজকে তো আরও বেশি সুন্দর লাগতেছে। তাকে দিলাম একটা খোঁচা। তখন সুমি পিস পিস করে বলল, খোঁচা মারলে কেন? আমি আস্তে আস্তে বললাম, অনেক সুন্দর লাগতেছে তোমাকে। এভাবে বিয়ের পর্ব শেষ হলো। তারপর সুমিকে নিয়ে বাড়িতে চলে আসলাম। যদিও আসার সময় সুমি তার বাবাকে ধরে অনেক কেঁদেছিল। তার তো আর মা নেই। শ্বশুরমশাই আমার মাকে বলল, আমার মেয়েটা মা নেই, আজ থেকে আপনি ওকে নিজের মেয়ের মতো করে দেখবেন। শ্বশুরমশাই সুমিকে আমার হাতে দিয়ে বলল, আজ থেকে তোমার কাছে আমার মেয়েকে আমানত রাখলাম। এরপর আমরা গাড়িতে উঠে গেছি। শ্বশুরমশাই কাঁদতেছে, হয়তো এটাই প্রকৃত নিয়ম। ওদিকে বাবা কাছে, এদিকে মেয়ে। আমি সুমির হাতটা শক্ত করে ধরলাম। ও কিছুই বলতেছে না, আমার কাঁধে মাথা রেখে কাঁদতেছে। তারপর আমরা গাড়িতে চলে আসলাম। সুমিকে বরণ করে নেওয়া হলো। সবাই সুমিকে নিয়ে ব্যস্ত। আমি বন্ধুদের সাথে আড্ডা দিতেছি। আড্ডা দিতে দিতে কখন যে রাত প্রায় 11টা বেজে গেছে টেরও পেলাম না। ওই থেকে যেন ভাবে এসে বলল, অনেক হয়েছে, এবার তুই রুমে যা। ও অনেকক্ষণ ধরে বসে আছে। আর আমি ভাবতেছি রুমে গিয়ে কী করব। সে ছোটবেলা থেকে কত স্বপ্ন ছিল এই ফুলসজ্জার রাত নিয়ে। কি ভাবতেছো দেব সাহেব? শোন, আজ রাতেই বিড়ালটা মেরে ফেলো কেমন? বিড়াল পাবো কোথায়? তোমার রুমে গেলেই দেখতে পাবা। আচ্ছা ঠিক আছে, আমি রুমের সামনে দাঁড়িয়ে আছি। ভাবি আর অনেকে আমাকে ধরেছে। রুমে যেতে নাকি আমাকে টাকা দিতে হবে। আমি রুমেই যাব না। তাহলে থাক এখানে, পরে তোমাকে কেলাবে ভাবি, সেটা কিন্তু আমরা জানি না। অবশেষে কিছু না করতে পেরে তাদেরকে 5,000 টাকা দিয়ে রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেখি রমণী বসে আছে, ঘোমটা নাই, আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। তখন আমি বললাম, এভাবে কি দেখতেছো? কয়টা বাজে দেখো, তোমার সাথে কথা নেই, সরো, আমি ঘুমাবো। আমার কি দোষ বলো? ওরা ধরেছে আমাকে টাকার জন্য। আমি তো তোমার সম্পূর্ণ কাবিনে ঢুকতে চেয়েছিলাম, কিন্তু ওরা জোর করে 5,000 টাকা রেখে দিছে। কই এনেছো এখন? 3,95,000 টাকা আছে। তুমি এত টাকা কই পাইছো? টিউশনি করে 50,000 টাকা জমাইছি, আর ভাইয়া দিছে 1,50,000 টাকা, আপু দিছে 2 লক্ষ টাকা। ব্যাস হয়ে গেছে। কই দাও তো আমার হাতে। তারপর আমি সমীর হাতে টাকাগুলো দিয়ে দিলাম। তারপর সমী বলল, এখন এই টাকাগুলো আমার। এখন তোমার। ধরো, এখন আমি তোমাকে টাকাগুলো দিয়ে দিলাম, তুমি তোমার ইচ্ছে মতো খরচ করবে। আমার হাতে টাকাগুলো দিয়ে কথাটা বলল। আমার চোখে পানি চলে এসেছে। তুমি কাঁদছো কেন? এত ভালোবাসো আমাকে? খুব ভালোবাসি, তোমার ভাগ আমি কাউকে দিতে চাই না। চলো 2 টাকার নামাজ পড়ে আমাদের জীবন শুরু করি। তারপর নামাজ পড়ে শুয়ে পড়তেই সুমি আমার বুকে মাথা রাখলো। এখন থেকে আর কিছু বলতে পারবো না কিন্তু। ওকে ঠিক আছে। সুমি আমাকে আর কোনো কথা বলতে না দিয়ে 2 জোড়া ঠোঁট এক করে দিল। ওর উষ্ণ ঠোঁটের ছোঁয়া ভালোই লাগতেছে। এখন তো সব বৈধতা পেল। তারপর লাইট অফ হয়ে গেল। বাকিটা ইতিহাস। সকালে রোদের আলো চোখে পড়তেই ঘুমটা ভেঙে গেল। দেখি সুমি গোসল করে এসেছে। তারপর ভেজা তুল থেকে মিষ্টি ঘ্রাণ আসতেছে। পুরো রুমটা যেন মাতাল হয়ে আছে। বাহ, কি অপরূপ সৌন্দর্য! দিয়ে জড়িয়ে ধরে খাটের উপর ফেলে দিলাম। ছাড়ো তো, মাত্র গোসল করে এসেছি। তো কি হয়েছে, আবার দুজনে গোসল করব? দেখো ভাবি আসতেছে। তারপরে তাড়াতাড়ি করে আমি ছেড়ে দিলাম। সুমি দিল তোর। ও মা, দেখি কেউ নাই। আচ্ছা ঠিক আছে, পরে হবে এর পেছান।
সুমি আমাকে ভেঙচি কেটে চলে গেল। তারপর আমিও ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে গেলাম। বিড়ালটা কি মারা হয়েছে? না, রুমে কোনো বিড়াল টিলার নাই। আমি এ কথা বলতেই সুমি সহ সবাই হাসা শুরু করলো। আমি বিড়ালটা বুঝতে পারলাম না। দুপুরে মেয়ে পক্ষ থেকে মেহমান আসলো। সবাইকে খাবার খাওয়ানোর পর বিদায় দিলাম। আমি আর সৌম্য শ্বশুর বাড়িতে আসলাম। আসার পরে সবার সাথে পরিচয় হয়ে নিলাম। রাতে ডিনার করে রুমে আসলাম। আচ্ছা, বিড়ালটা কি? দাঁড়াও, দেখতেছি। সুমি এ কথা বলেই লাইট অফ করে দিল। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাড়িতে চলে আসলাম। এভাবেই খুনসুটির মাঝে আমাদের দিন কাটতেছে। কলেজেও এখন আমাদের জুটে হিট। শ্বশুরবাড়িতে যাওয়া আসা, দুজনে ঘুরতে যাওয়া, হানিমুন করা সবই হলো। সুমি সবার মন জয় করে নিয়েছে। একদিন সুমি হঠাৎ করে মাথা করে পড়ে গেল। হসপিটালে নিয়ে জানতে পারলাম সে প্রেগনেন্ট। তারপর কোশিমনের বাসায় আসলাম। তারপর সুমি বলল, মিস্টার জুনিয়র, তাহলে সিনিয়রকে প্রেগনেন্ট করেই দিলে? জুনিয়র তো কি হয়েছে, আমিও তো পুরুষ, তাই না? সৌমি আমার বুকে কিল ঘষিতেছে আর আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি। কি মায়াবী তার চেহারা, কতই না হাসি খুশি তার জীবন, অথচ তার নাকি আবার প্রার্থনা ছিল। এইভাবেই দিন কাটতেছে। বাহ দেব সাহেব, সন্তানের মালিক হয়ে গেলা, তাও আবার সিনিয়র বিয়ে করে, কেমনে সম্ভব? কেমনে আবার? তোমাকে ভাইয়া যেমন করে করেছিল তেমন ভাবে বাবির আর কথা নাই, চলে গেল। এমন করে কেউ বলে? উনি তো লজ্জা পাইছে ভালো করে। সুমি আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। আমি তার দিকে তাকিয়ে আছি কিভাবে ঘুমাইতেছে, অথচ যখন জেগে থাকে তখন পুরো বাড়িটা মাথায় করে রাখে। একদিন সুমি আমাকে বলল, শুনেছি ডেলিভারির সময় নাকি অনেকেই মারা যায়। আমি যদি মারা যাই? চুপ থাকো, এমনটা কখনো হবে না, আল্লাহ আছে তো। যদি আমি মারা যাই, তুমি কি আবার বিয়ে করবে? কানের নিচে একটা দিব, আর একবার বললে। আমি না তোমায় খুব ভালোবাসি, আমার ভাগ আমি কাউকে দিতে চাই না। শালার মেয়ে মানুষ সকল জিনিসের ভাগ দিতে রাজি আছে, মাগার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। তো আমার বুকের ওপর শুয়ে নিজের মতো করে বকতেছে আর আমি শুনতেছি। আমার ভিতরে এক অদ্ভুত ভয় কাজ করতেছে। কলেজের বন্ধুরা কিভাবে যেন জেনে গেছে তাদেরকে ট্রিট দেওয়া লাগবে। আস্তে আস্তে সুমির ডেলিভারি ডেট চলে এসেছে। এর মধ্যে সুমি আমাকে অনেকবারই বলেছে তার নাকি ভয় করতেছে, সে আমাকে খুব ভালোবাসে। একদিন বন্ধুর সাথে আড্ডা দিতেছি, তখন ভাবি ফোন দিয়ে বলল, সুমির ব্যথা উঠেছে, ওকে নিয়ে আমরা হসপিটালে যাচ্ছি, তুই তাড়াতাড়ি হসপিটালে চলে আস। আমি সেইখান থেকে সোজা হসপিটালে চলে গেলাম। সৌমির পাশে বসলাম আমি। ও আমার দিকে করুণভাবে তাকিয়ে আছে আর ওর চোখের পানি পড়তেছে, কাউকে হারিয়ে ফেলার ভয়ে। ডাক্তার আসতেই সৌমিকে ওটিতে নিয়ে যাচ্ছে। ও আমার হাতটা শক্ত করে আছে। রুমে ঢুকতেই ডাক্তার আমাকে আর ভেতরে যেতে নিষেধ করলো। সৌমি আমার হাত ছাড়তেই চাইছে না। সৌমি আমার দিকে আর আমি ওর দিকে তাকিয়ে আছি। দুজনের চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়তেছে। ঘণ্টাখানিক পরে ডাক্তার বেরিয়ে এসে বলল, আমার কন্যা সন্তান হয়েছে। সবাই খুশি হয়ে গেল। তখন আমি বললাম, সুমি কেমন আছে? কিন্তু ডাক্তার কিছুই বলতেছে না। আমি আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না, রুমে দৌড় দিলাম। গিয়ে দেখি সুমি নিথর হয়ে আছে, কোনো সারা শব্দ নাই। ও, আমি আর পারতেছি না। আস্তে আস্তে ওর বুকের উপর মাথা রেখে কাঁদতে লাগলাম। হঠাৎ করে আমার কানে একটা কামড় দিল। উফ, কামড় দিল কি? খেয়াল করে দেখলাম কামড়টা শোভে দিল। কি মনে করেছো তুমি আমি আমার জুনিয়রটাকে রেখে কেমনে যাই? তাই বুঝি এইভাবে ভয় দেখাবে? আমি ডাক্তারকে বলেছি তোমাকে যেন কিছু না বলে। এমনটা আর কখনো করবে না। কতটা ভয় পেয়েছিলাম আমি, তুমি জানো। হয়েছে, আমাকে পরেও দেখতে পারবে। তোমার বেবি বাবুটাকে দেখো। গাছ থাকলে ফল আপনা আপনি আসিবে, শুধু একটু পরিশ্রম করতে হবে। সুমি একটা হাসি দিয়ে বলল, হয়েছে, এখন দেখো। আমি আমাদের সন্তানের দিকে তাকালাম, একদম তার মার মতো হয়েছে। সবাই এসে আমার পিছনে দাঁড়ালো। আমি উঠে একটা টুলে বসলাম। সবাই কথা বিনিময় করতেছে, সবাই খুশি। শ্বশুরমশাই মিষ্টি নিয়ে এসেছে। 2 দিন পর সুমিকে রিলিজ দেওয়া হলো। রাতে ডিনার করে ঘুমাতে যাব। তখন সুমি আমাদের বাবুটাকে কোলে করে যেন কোথায় যাইতেছে। তখন আমি বললাম, কোথায় যাচ্ছ? ওকে নিয়ে? ওকে আম্মুর রুমে দিয়ে আসবো। কেন? ও আমাদের সন্তান, তাছাড়া ও এখনো কত ছোট। ও আমাদের মাঝখানে শুলে তো ও তোমার ভাগটা নিয়ে যাবে। আমি তোমার ভাগ কাউকে দিতে চাই না। আমি তো অবাক, কি বলে সুমি? ও তো দেখি একেবারে গেছে গা। তখন আমি বললাম, আচ্ছা
আমার আর ভাগ ওকে দিতে হবে না, ওকে তুমি তোমার পাশে রাখবে, কেমন? হুম, ভালো আইডিয়া। আচ্ছা, তুমি আমার ভাগ কাউকে দিতে চাও না, ভালো কথা, কিন্তু এটা তো আমাদেরই সন্তান, ওকেও দিবে না? না, ওকেও দিব। আমি তো আবুল হয়ে আছি, ও বলে কি? এভাবে খুনসুটির মাঝে চলতে থাকে আমাদের সংসার। তো সবাইরে একটা কথাই জানাই দিই, আমি অসুস্থ, কারেন্টলি এইমাত্র ব্যাক করছি ভয়েসের মাধ্যমে। দেখি এখন সম্পূর্ণ সুস্থ হলে আপনার রানিং যে গল্পটা ছিল ওই গল্পটাও দেওয়া হবে। তো আপনারা কেউ ধৈর্য হারাবেন না, একটু পাশে থাকবেন। অসুস্থ না হলে গল্পটা এতদিনে পাওয়া যেতেন।